বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকটা ভালো আছো। তো আমিও তোমাদের দোয়ায় অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের কেমন একটি গল্প শোনাবো, যে গল্পটি শুনলে তোমার শরীর শিউরে উঠবে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার গল্পটি স্ক্রিপ্ট করে শুনবে না। স্ক্রিপ্ট করলে একটুও মজা পাবে না। তো বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পটি ছিল মায়া আর জহুরুলকে নিয়ে। গল্পের নাম নীরব রাতের কান্না। নীরবতা সন্ধ্যা। ঢাকার ব্যস্ততা দিনের শেষে যখন স্থিমিত হয়ে আসে, তখন শহরের কিছু অলিগলি নতুনভাবে জেগে ওঠে। সেখানে আলো ঝলমলে হলেও অন্তরগুলো থাকে নিঃসঙ্গ, ছায়া ঢাকা। সেই অলিগলিরা কোণে একটি পুরনো ছায়াময় বাড়িতে থাকে মায়া। বয়স মাত্র 24, কিন্তু চোখের গভীরে জমে থাকা ক্লান্তি যেন শত বছরের ইতিহাস বয়ে বেড়ায়। মায়ার জীবনটা কখনো স্বপ্ন ছিল না, ছিল কেবল বেঁচে থাকার লড়াই। গ্রামের গণ্ডি পেরিয়ে ঢাকায় এসে তার প্রথম পরিচয় শহরের নির্মমতার সঙ্গে। বাবা মারা যাওয়ার পর মা আর ছোট ভাইকে নিয়ে অসহায় সময়ে শহরে এসে পড়ে সে। প্রথমে গার্মেন্টসে কাজ করলেও এক দুর্ঘটনায় শরীরে এমন ক্ষত বসে যায় যা চিরজীবনের বোঝা হয়ে দাঁড়ায়। তারপর জীবন তাকে ঠেলে দেয় সেই অন্ধকার জগতে, কল গার্লের পরিচয়ে। তবে মায়া আলাদা ছিল। তার শরীর বিক্রি হলেও মন কখনো বিক্রি হয়নি। সে যেন ভেতরে ভেতরে অপেক্ষা করত কেউ আসবে যে তাকে মানুষ ভাববে, ভোগের পণ্য নয়। জহুরুলের আবির্ভাব। অন্যদিকে জহুরুল, বয়স 30 ছুঁই ছুঁই, পেশা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী। সদ্য বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে কারণ জহুরুলের মায়ের অসুস্থতা আর তার সীমিত আয়। তীব্র একাকিত্ব, বিষণ্ণতা আর হতাশার মাঝে এক রাতে বন্ধুর প্ররোচনায় সে মায়ার নম্বর জোগাড় করে। কিন্তু দেখা হওয়ার পর মায়াকে দেখে সে হতভম্ব হয়ে যায়। কোনো সাজগুজ ছাড়াই খুব সাধারণ পোশাকে দরজা খুলে দাঁড়ানো সেই মেয়েটির চোখে ছিল এমন এক ব্যথা যা কোনো কলগালের চোখে জহুরুল আগে কখনো দেখেনি। সে রাতে মায়ের শরীর নয়, তার গল্প শুনেছিল জহুরুল। তারা চুপচাপ অনেকক্ষণ বসেছিল। মায়া প্রথমে অবাক হলেও পরে কথা বলতে শুরু করে। যেন মনে হচ্ছিল বহুদিন পরে কেউ মন থেকে জানতে চায় সে কেমন আছে। আস্তে আস্তে সম্পর্কের বন্ধন। এরপর দিন কেটে যায়, কিন্তু সেই রাত ভোলা যায় না জহুরুলের। সে আবার আসে, আবার শুনে মায়ার কথা। মায়া বা একটু হেসে বলে, তুমি কেমন মানুষ? অন্যরা তো শরীর যায়, তুমি শুধু মন খোঁজো। জহুরুল জবাব দেয়, তুমি কি কেবল শরীর? আমি তো সেই চোখের জল দেখে। মায়া জানতো তার জীবনটা সহজ নয়। জহুরুলকে ভালোবেসে ফেলার পর সে আরও বেশি ভয় পেতে শুরু করলো। প্রতিটি ভালোবাসা যেন তার অতীতকে প্রশ্নবিদ্ধ করে। তবু সেই প্রথমবার জীবনে কারো চোখে সে নিজেকে মানুষ হিসেবে দেখেছিল। এই মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখার দুঃসাহস করেছিল। জহুরুলের জীবনে মায়া ধীরে ধীরে এক আশ্রয় হয়ে উঠেছিল। তার মায়ের চিকিৎসা, চাকরির চাপ, একাকিত্ব সব কিছুর মাঝে মায়া যেন শান্তির এক পালক বাতাস। কিন্তু বাস্তবতা কখনো মায়াবী হয় না। একদিন মায়াকে নিয়ে একটু দূরে চা খেপে গিয়েছিল জহুরুল। খুব সাধারণ একটা রাস্তার দোকান, কেউ খেয়াল করার কথা না, কিন্তু ভাগ্য বড় নিষ্ঠুর। চায়ের কাপ হাতে জহুরুল চমকে উঠে এক চেনা কণ্ঠে, এই যে জহুরুল ভাই, আপনি এখানে? জহুরুলের সহকর্মী রাশেদ চোখটা সন্দেহে সরু করে তাকিয়ে থাকে মায়ের দিকে। পরদিন অফিসে গুঞ্জন ছড়িয়ে পড়ে, জহুরুল নাকি এক কল গার্লের সাথে ঘুরে বেড়াচ্ছে। সহজ সরল দায়িত্ববান মানুষটির চরিত্র নিয়ে কুৎসা উঠতে থাকে। জহুরুল
চুপচাপ শুয়ে যায়। একদিন বস তার রুমে ডেকে বলে, আপনি যদি এসব সম্পর্ক না ছাড়েন কোম্পানির ইমেজের ক্ষতি হবে, সিদ্ধান্ত আপনার। মায়ার সিদ্ধান্ত। সব জেনেও জহুরুল মায়াকে ছাড়তে চায় না। সে মায়ার চোখে তাকিয়ে বলে, তুমি চাইলে আমি সব ছেড়ে তোমার সঙ্গে চলে যাব, নতুন করে জীবন শুরু করব। মায়া নীরব থাকে। কিছুক্ষণ তার ঠোঁট কাঁপে, চোখে জল আসে। জহুরুল, তুমি ভালো মানুষ, কিন্তু আমি তোমার জীবনকে কালো করতে পারি না। আমার পাশে থেকে তুমি সমাজ হারাবে, সম্মান হারাবে। আমি তো তোমাকে ভালোবাসি, তাহলে কিভাবে আমি চাইবো তুমি আমার মতো একটা কলগার্লির সাথে থাকো? জহুরুল জোর দিয়ে বলে, তুমি কলগার নও, তুমি মায়া, আমার মায়া। আমি জানি তোমার জীবনের গল্পটা। মায়া চোখ মুছে জবাব দেয়, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে চলে যাও, আমাকে ভুলে যাও। একটুকু দুঃখ আমাকে দিও, তবেই আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো। চিরদিনের বিদায়। পরদিন সকালবেলা জহুরুল দরজায় যায় মায়ার শেষ দেখা নিতে। দরজা খোলা, ঘর খালি, টেবিলে একটা কাগজ। জহুরুল, আমি চলে যাচ্ছি। কোথায় কোথায় জানি না, শুধু জানি তোমার জীবনে আমি ছিলাম একটা কালো অধ্যায়। তোমার মুখে যেন কেউ মায়ার নাম না আনে, আমি সেই আশীর্বাদই চাই। ভালো থেকো। মায়া চলে যাওয়ার পর জহুরুলের জীবনে নেমে আসে নিস্তব্ধতা। অফিসে কেউ আর কিছু বলে না, রাশেদও মুখ ফিরিয়ে নেয়। কিন্তু জহুরুলের হৃদয়ের ভেতরে যেন প্রতিনিয়ত বাঁচতে থাকে একটাই প্রশ্ন, সে কোথায়? প্রথম কয়েক সপ্তাহ জহুরুল মায়ার খোঁজে শহরের অলিগলিতে ঘুরেছে। যেখান থেকে প্রথম এসেছিল তার নাম্বার, যেখানে প্রথম দেখেছিল সেই জানালা বন্ধ ঘর, সব জায়গায় খুঁজেছে, কিন্তু মায়া উধাও, ঠিক যেন সে কোনো দিন ছিলই না। দিনের পর দিন কেটে যায়। মায়ার রেখে যাওয়া চিঠি একটিবারও পড়া ছাড়া তার দিন শুরু হয় না। সেই চিঠির শেষ বাক্যটা তাকে ভেতর থেকে প্রতিদিন মুচড়ে দেয়, ভালো থেকো আমার জন্য। কিন্তু কিভাবে ভালো থাকা যায় যখন যার জন্য ভালো থাকতে চাও সেই নেই? মায়ার নিখোঁজ দিনগুলো। ঢাকার গলি ছেড়েই মায়া চলে গিয়েছিল চট্টগ্রামের একটা আশ্রমে। সন্ন্যাসিনী হতে চায়নি সে, কিন্তু নিজের শরীরটা অন্তত আর কারো কাছে বিকোতে চায়নি। একজন সমাজকর্মের সহায়তায় আশ্রমে রান্নার কাজ পায়। নাম বদলে ফেলে, এখন সে মিতা। কেউ জানে না তার অতীত, কেউ তাকে কলগাল বলেও ডাকে না। কিন্তু রাতে বিছানায় শুয়ে পড়লে, চোখ বন্ধ করলেই একটে মুখ ভেসে ওঠে, জহুরুল। মায়া অনেকবার চিঠি লিখতে চেয়েছে, অনেকবার ফোন ধরতে চেয়েছে, কিন্তু থেমে গেছে। তার জীবন থেকে নিজেকে মুছে না ফেললে সে কখনো নতুন করে বাঁচতে পারবে না, এই বিশ্বাসে সে নিজেকে আড়াল করে রাখে। বছর তিনেক পরে একটি মেলার সন্ধ্যায় একদম চট্টগ্রামে একটি সামাজিক সংগঠনের মেলায় জহুরুল আসে অফিসিয়াল কাজে। শহরের বাতাস, রাস্তা সবই অচেনা তার কাছে, যতক্ষণ না একটা স্টলে দাঁড়িয়ে কিছু কথা শোনে। মিতা, আপু, পিঠাগুলো নিজে বানিয়েছেন? স্বাদ দারুণ। চোখ মেলে চেয়ে দেখে, সেই মুখ, সেই চেহারা, মায়া, কিন্তু তার নামের ট্যাগে লেখা মিতা। মায়াও জহুরুলকে দেখে কেঁপে ওঠে, কিছু বলতে পারে না। এক মুহূর্ত যেন সময় থেমে যায়। জহুরুল খিসফিস করে বলে, তুমি আমার জীবন থেকে পালিয়ে গিয়েছিলে, কিন্তু আমার হৃদয়ের থেকে নয়। মায়া চোখে জল নিয়ে নিচু গলায় বলে, তুমি বেঁচে আছো এটুকুই জানার জন্য আজও প্রার্থনা করি। শেষ মুহূর্তের বাক। জহুরুল বলে,
আমি আজও তোমাকে ভালোবাসি, আজও রাতে ঘুমানোর আগে তোমার চিঠিটা পড়ি। মায়া হেসে কাঁদে, কিন্তু সে ফিরে যেতে পারে না। তার নতুন আপু, পিঠাগুলো নিজে বানিয়েছেন, স্বাদ দারুণ। চোখ মেলে চেয়ে দেখে সেই মুখ, সেই চেহারা, মায়া, কিন্তু তার নামের ট্যাগে লেখা মিতা। মায়াও জহুরুলকে দেখে কেঁপে ওঠে, কিছু বলতে পারে না। এক মুহূর্ত যেন সময় থেমে যায়। জহুরুল ফিসফিস করে বলে, তুমি আমার জীবন থেকে পালিয়ে গিয়েছিলে, কিন্তু আমার হৃদয় থেকে নয়। মায়া চোখে জল নিয়ে নিচু গলায় বলে, তুমি বেঁচে আছো এইটুকুই জানার জন্যে আজও প্রার্থনা করি। শেষ মুহূর্তের বাঁক। জহুরুল বলে, আমি আজও তোমাকে ভালোবাসি, আজও রাতে ঘুমানোর আগে তোমার চিঠিটা পড়ি। মায়া হেসে কাঁদে, কিন্তু সে ফিরে যেতে পারে না। তার মেলার সেই সন্ধ্যার পর জহুরুল আর কিছুই খুঁজে পায় না। মিতা নামের সেই মায়া আবারও তার জীবনের আড়ালে হারিয়ে যায়। তবে এবার একটা পরিবর্তন আসে। এবার জহুরুল আর খুঁজে বেড়ায় না। সে যেন মেনে নিয়েছে ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনো কখনো ছেড়ে দেওয়াটাই ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ। তবুও হৃদয় কি মেনে নেয় সব যুক্তি? প্রতি মাসে একবার করে সে চট্টগ্রামে যায় অফিসের অজুহাতে। মাঝে মাঝে আশ্রম পাড়ার কিছু খাবার, বই বা কাপড় রেখে আসে, নাম পরিচয় ছাড়াই। কোনো চিঠি দেয় না, কোনো শব্দেও না, শুধু অপেক্ষা করে কোনো একদিন হয়তো মায়া বুঝবে সে গেছে না, শুধু দূর থেকে ভালোবাসে। মায়ার নতুন যুদ্ধ। আশ্রমে মিতা নামের এই নারী এখন স্থানীয় নারীদের জন্য এক আদর্শ। সে কলগার্ল পরিচয় লুকিয়ে রাখলেও তার চোখে ছায়া দেখে অনেকেই ভাবে তার পেছনে কোনো অন্ধকার অতীত আছে, কিন্তু কেউ জিজ্ঞাসা করে না। একদিন আশ্রমে একটি মেয়েকে আনা হয় যে ধর্ষণের শিকার। মেয়েটিকে দেখে মায়ার নিজের অতীত মনে পড়ে যায়। সেই রাতে বহুদিন পর কলম তুলে নেয় মায়া। এটি তার জীবনের শেষ চিঠি। প্রিয় জহুরুল, আমি জানি তুমি আর খুঁজো না। তুমি মেনে নিয়েছো আমার নিখুঁজি হয়ে যাওয়াকে, যেন আমি একটা অধ্যায় ছিলাম যা শেষ হয়েছে। কিন্তু আমি আজ জানাতে চাই, তুমি আমার জীবনের একমাত্র পুরুষ যে আমার শরীর নয়, আমার অশ্রু দেখেছিল। তুমি বারবার বলেছিলে আমি মায়া, কিন্তু আমি জানি আমার নামে অনেক কলঙ্ক, অনেক ঘৃণা লেগে আছে। তাই দূরে থেকে তোমাকে ভালোবাসা দিয়েছি। এখন আমি অনেক মেয়েকে শেখাই নিজেকে সম্মান করতে। আমি বলি না আমার অতীত, কিন্তু আমার চোখে তারা কিছুটা দেখে। আমি জানি আমরা আর কখনো এক হব না, কিন্তু যদি কোনো দিন খুব কষ্টে পড়ো, এই চিঠিটা পড়ো, এইটুকুই তোমার জন্য রেখে গেলাম। ভালো থেকো আর কাঁদো না, কারণ তোমার চোখের জল আমি আর সহ্য করতে পারি না। তোমার মায়া। জহুরুল সে চিঠি হাতে পায় বছরখানেক পরে, যখন সে অফিস বদলে স্থায়ীভাবে ঢাকার বাইরে চলে আসে। চিঠিতে পেয়ে সে অনেকক্ষণ স্তব্ধ হয়ে থাকে। তারপর বহুদিন পর সে হেসে কেঁদে ওঠে। সে চিঠিটা একটি পুরনো কাঠের বাক্সে রাখে, যেখানে প্রথম চিঠিও আছে। এরপর আর কখনো চট্টগ্রামে যায় না জহুরুল, কিন্তু প্রতি পূর্ণিমা। তো বন্ধুরা, এটাই ছিল জহুরুল আর মায়ার করুণ ভালোবাসার কাহিনী। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে? ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।